বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন অনেক অধ্যায় আছে যেখানে হঠাৎ করেই পরিস্থিতি পাল্টে গিয়েছিল। কিন্তু ২০২৪ সালের ঘটনাটা ছিল পুরোপুরি ভিন্ন ধরনের। এটি ছিল একটি দীর্ঘ সময় ধরে জমে থাকা অসন্তোষের ফল। যেখানে ছোট, ছোট ভুল একত্র হয়ে এমন এক অবস্থায় পৌঁছে দিল যে আওয়ামী লীগকে শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাতে হলো। এর শুরুটা আমরা যদি খুঁজি তাহলে ওবায়দুল কাদেরের কথাবার্তার দিকেই নজর যায়। আওয়ামী লীগের একজন প্রবল মুখপাত্র হিসেবে সবসময় মিডিয়ার সামনে আসতেন। কিন্তু তার ভাষ আর ভঙ্গি, তার বক্তব্যের ধরন অনেক সময় ছিল উস্কানিমূলক। তিনি যখন বিরোধীদের নিয়ে কথা বলতেন তখন সবসময় ব্যঙ্গ করতেন, বিদ্রূপ করতেন আর সাধারণ মানুষকে এমনভাবে বোঝাতেন যেন বিরোধীরা সবসময় দেশ বিরোধী। এই ধরনের কথা সাময়িকভাবে আওয়ামী লীগের সমর্থকদের কাছে জনপ্রিয় মনে হলেও আসলে দীর্ঘমেয়াদে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি করেছিল। মানুষ মনে করতে শুরু করেছিল আওয়ামী লীগ আর আগের সেই গণতান্ত্রিক দল নেই, বরং তারা এখন ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চাইছে যে কোনো উপায়ে। ওবায়দুল কাদেরের বক্তৃতা যখন একের পর এক সংবাদ সম্মেলনে ছড়িয়ে পড়ছিল তখন বিরোধীরা সেটাকে কাজে লাগালো। তারা বলল এই সরকার জনগণের কথা শুনতে চায় না, তারা শুধু নিজেদের শক্তি প্রদর্শন করে। কিন্তু আওয়ামী লীগ এই কথাগুলো গুরুত্ব দেয়নি। তারা ভেবেছিল যেহেতু তারা দীর্ঘদিন ক্ষমতায় আছে তাই জনগণ শেষ পর্যন্ত তাদের সাথেই থাকবে। অথচ বাস্তব চিত্রটা ছিল ভিন্ন। দেশের অর্থনীতি তখন ভীষণ চাপে ছিল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষকে কষ্টে ফেলেছিল। গরিব মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারছিল না। শিক্ষিত তরুণদের বেকারত্ব বাড়ছিল। দুর্নীতি, দলীয়করণ আর ক্ষমতার অপব্যবহার মানুষের মনে আস্থা কমিয়ে ফেলেছিল। সব মিলিয়ে একটি অস্থিরতা তৈরি হচ্ছিল যা আওয়ামী লীগের শীর্ষ নেতারা টের পেলেও সেটিকে ছোট করে দেখছিলেন। এরপর এলো শেখ হাসিনার সেই মন্তব্য যা পুরো পরিস্থিতিকে উল্টে দিল। তিনি আবেগের বশে বলে ফেললেন রাজাকারের বাচ্চা। হয়তো তিনি সরাসরি কারোর প্রতি এটি বলতে চাননি, কিন্তু এই শব্দটি বাংলাদেশের ইতিহাসে এমন একটি শব্দ যা শুনলেই মানুষ রেগে যায়। কারণ রাজাকার মানেই মুক্তিযুদ্ধের সময় দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা লোক। আর সেই শব্দটি যখন ছাত্র সমাজের সঙ্গে জুড়ে দেওয়া হয় তখন ছাত্ররা এটিকে সরাসরি অপমান হিসেবে নিল। তারা মনে করলো প্রধানমন্ত্রী তাদের সম্মানকে আঘাত করেছেন। শুরুতে হয়তো আওয়ামী লীগের ভেতরে কেউ ভেবেছিল যে এটি কয়েক দিনের মধ্যেই ভুলে যাবে মানুষ, কিন্তু বাস্তবতা হলো ছাত্ররা আর চুপ করে বসে থাকলো না। ছাত্ররা প্রথমে বিশ্ববিদ্যালয়গুলিতে আন্দোলন শুরু করলো, তারপর তা ছড়িয়ে পড়লো কলেজে, তারপর শহরের রাস্তায়। খুব দ্রুতই এই আন্দোলন ঢাকার রাজপথে গড়ে উঠল। একসময় এটি শুধু ছাত্র আন্দোলন রইল না, বরং সাধারণ মানুষের আন্দোলনে রূপ নিল। মানুষ বুঝতে পারলো ছাত্ররা আসলে তাদের মনের কথাই বলছে। প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় আন্দোলনের ভিডিও ছড়াতে থাকলো, বিদেশের সংবাদ মাধ্যমেও খবর ছড়ালো। মানুষ মনে করলো এতদিন যা তারা বলতে ভয় পেত সেই সাহসটা ছাত্ররা এখন দেখিয়েছে। আওয়ামী লীগ শুরুতে ভাবলো শক্তি প্রয়োগ করে আন্দোলন দমন করা যাবে, পুলিশ নামলে, রাবার বুলেট ছুটলে আন্দোলন হয়তো দমন করা যাবে। কিন্তু তাতে আন্দোলন থামেনি, বরং প্রতিটি দমন পীড়নের ঘটনায় ছাত্ররা আরো ক্ষুব্ধ হলো। আন্দোলনের মিছিল আরও বড় হতে থাকলো। দেশের বিভিন্ন জায়গায় রেলপথ অবরোধ, মহাসড়ক অবরোধ শুরু হলো। সরকারের প্রতিটি দমন প্রচেষ্টা যেন আন্দোলনকে আরও বিস্তৃত করে তুলেছিল। ২০২৪ সালের অভ্যুত্থান তাই হঠাৎ কোনো পরিকল্পনা ছিল না, বরং এই আন্দোলনটি ছিল স্বাভাবিক বিস্ফোরণ যা বিগত অনেক বছর ধরে ছাত্ররা কোটার একটা বিষয় নিজেদের মনে ধামা চেপে রেখে দিয়েছিল, যেটা ২০২৪ এসে হঠাৎ করে আগুন জ্বলে উঠলো এইভাবে।